4 দিনের সফরে এখন কাতারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের। এদিকে আজ ডক্টর ইউনূস কাতার যাওয়াতে শেখ হাসিনা বিশাল সুযোগ পেয়েছে। শত শত কর্মী নিয়ে বাংলাদেশ ঢুকে দেশে আবারও গৃহযুদ্ধ শুরু করে। সেনাপ্রধানও ক্ষমতার পালাবদল করেন। আবারও দেশের নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে আজকে সমালোচনা করব। অর্থাৎ এই বিষয়টা আপনি যদি এড়িয়ে যান খুব মিস করবেন। আমি প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, ইসরায়েলকে 1000 কোটি টাকার সহায়তা দিয়েছে। রাজনীতিতে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের নানান নতুন প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করি। একটা প্রজেক্ট রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট অ্যাসাইন্ড বাই ইন্ডিয়া, মাঝখানে হাসনাতের ভয়ে থেমে গিয়েছিলেন, পিনাকিদের ভয়ে থেমে গিয়েছেন, আবার নতুন প্রজেক্ট নিয়ে ওয়াকারুজ্জামান নাড়াচাড়া শুরু করে দিয়েছে। সেনাপ্রধান তো দেখছি সেনাবাহিনীর অ্যাকশনও দেখছি, অ্যাকশনে কিন্তু তারা কিন্তু কোনো সহিংসতা একদম তাদের ডিকশনারিতে নেই। যে সহিংসতা যে করবে সেই হচ্ছে দেশের শত্রু, জনগণের শত্রু, মানুষের শত্রু, মানবতার শত্রু, এইভাবে দেখা হয়। তো আমাদের সেনাবাহিনী তো পৃথিবীতে সব জায়গায় গিয়ে। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আর্থনা সামিট সফরে কাতার গেছেন। কোনো বিষয় নিয়ে এর মধ্যে যথেষ্ট সমালোচনা জন্ম দিয়েছে। আমাদের প্রধান উপদেষ্টাকে অসম্মান জানানো হলো কিনা, অথবা অবহেলা করা হলো কিনা, আমাদের দেশকে অসম্মান জানানো হলো কিনা। অনেক সমালোচনার মুখে অবশেষে এনসিপি নড়ে চড়ে বসলো, তাদের এক নেতাকে বহিষ্কার করলো সাময়িকভাবে এবং কারণ দর্শানোর নোটিশও দিল। কেন তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে না সেটি জানতেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এনসিপির বিরুদ্ধে নানা রকমের সমালোচনা। বাংলাদেশ যে দুর্নীতি স্বর্গরাজ্য হয়ে গিয়েছিল, আমি যখন লাইভে এসে এসব বিষয়ে আলোচনা করতেছিলাম, প্রতিবাদ করতাম, আপনারা বলতে 16 বছর কই ছিলেন? সারা দেশের জেলা উপজেলায় থানায় ওয়ার্ডে আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল বের করছে, ঘটনাস্থলে ঠেকানোর কোনো উপায় বের করতে পারছে না পুলিশ, এবং তাতে ক্রমাগত রুষ্ট হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আবার সম্পূর্ণভাবেই মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। গোপন তথ্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। আদালতে পুলিশের গায়ে হাত দিলেন আওয়ামী লীগের গ্রেপ্তার নেতাকর্মীরা। অন্যদিকে বিদেশ থেকে কোটি কোটি টাকা আসছে দেশকে উতলা করতে। চারদিক থেকে ষড়যন্ত্র আসে বাংলাদেশের উপর, এবং বাংলাদেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশও তৈরি হয়। ইতিমধ্যে ডক্টর ইউনূস কাতার গিয়েছেন, এবং ডক্টর ইউনূস দেশে না থাকাতে আওয়ামী লীগ কর্মীরা অনেক কিছু রাজপথের মধ্যে করে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা ভারতে বসে অনেক পরিকল্পনা করত যে বাংলাদেশের মধ্যে কিভাবে ঢুকবে, বাংলাদেশে কোন সুযোগটি নিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করবে এবং তাণ্ডব করাবে তার কর্মীদেরকে নিয়ে। এই নিয়েই সে বিভিন্ন সময় বিভিন্ন ফোনালাপ ফাঁস করেছে, আপনারা দেখেছেন। এখন কিন্তু তাদের অনেক বিশাল একটি সুযোগ আছে এবং অনেক কিছু হয় দেশের মধ্যে। কাজে এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক তথ্য আসে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট যেই বক্তব্যগুলো আপনাদের জন্য রেডি করেছি সেই বক্তব্যগুলো আগে দেখে আসি। আসুন। 4 দিনের সফরে কাতার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সফরের সময় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি, যেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে 23 বা 24 এপ্রিল বাংলাদেশ ও কাতারের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারকে উদ্ধৃত করে বাসস জানায়, অধ্যাপক মোহাম্মদ ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। এছাড়াও দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই 4 ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। আর্থনার ওয়েবসাইটে প্রচারিত তথ্য অনুযায়ী দোহায় 22 ও 23 এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনার শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত নীতি গবেষণা প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর আ সাস্টেনেবল ফিউচার এই শীর্ষ সম্মেলনের আয়োজক। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই শীর্ষ সম্মেলনে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে। শীর্ষ সম্মেলন আলোচনার একটি প্রক্রিয়া হিসেবে কাজ করবে, যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনার সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায়গুলো উঠে আসবে। এই শীর্ষ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, দোহায় 23 বা 24 এপ্রিল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠক হতে পারে। ওই বৈঠকে গত বছরের এপ্রিলে কাতারের আমিরের ঢাকা সফরের সময় নেওয়া সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। এর পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, বিশেষত এলএনজি রপ্তানি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা চালু করা এবং প্রতিরক্ষা খাতের সহায়তার মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে। সারা দেশের জেলা, উপজেলায়, থানায়, ওয়ার্ডে আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল বের করছে, কিংবা ইত্তেফাক খবর দিচ্ছে গত এক সপ্তাহে শুধু ঢাকাতেই অন্তত অর্ধশত ঝটিকা মিছিল আওয়ামী লীগ বের করেছে এবং ক্রমাগত সেসব মিছিলে যোগদানকারী লোকের সংখ্যা বাড়ছে এবং মিছিল লম্বা সময় ধরে চলতে পারছে। এই ঘটনাগুলো ঘটনাস্থলে ঠেকানোর কোনো উপায় বের করতে পারছে না পুলিশ এবং তাতে ক্রমাগত রুষ্ট হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ওয়ার্ডে আওয়ামী লীগ মিছিল করছে। মিছিলে যোগ দেওয়া মানুষের সংখ্যা বাড়ছে এবং সরকার আর পুলিশ প্রশাসন ক্রমেই এই নিয়ে বিচলিত হয়ে পড়ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কড়া নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে যে কেউ যদি গাফিলতির পরিচয় দেয় আওয়ামী লীগের এসব মিছিল ঠেকানোর ক্ষেত্রে, তাহলে সেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে পুলিশদের আমরা গত 8 মাসে ঘটনাস্থলে তো দেখিনি, যখন মববাজি, ভাঙচুর, লুটপাট এসব হয় তখন তো দেখিনি, যে পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় দেখা গেছে গত 8 মাস ধরে ছিনতাই, রাহাজানি সহ সকল রকম অপরাধের ক্ষেত্রে, এবং মানুষের একটা অভিযোগ ছিল যে রাজপথে পুলিশ একেবারেই দেখা যাচ্ছে না, খোদ ঢাকা শহরেও নয়। সেখানে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে মোটরসাইকেল নিয়ে যাতে পুলিশ প্রতিটি থানার এলাকায় পাহারা দেয়, প্রহরা দেয়, টহল দেয় গভীর রাত থেকে একেবারে ভোর রাত পর্যন্ত, মানে যাতে এমনকি রাতের বেলা বা ভোর রাতেও হঠাৎ করে কোনো আওয়ামী লীগের মিছিল বেরিয়ে পড়তে না পারে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগকে আরো বেশি সক্রিয় হতে, যাতে তারা আগে আগে কোথায় কখন মিছিল ঘটছে সেই খবরগুলো বের করে ফেলতে পারেন। কাজেই সাধারণ মানুষের দিক থেকে একটা বড় স্বস্তির দিক হচ্ছে এই যে পুলিশকে সক্রিয় করা হয়েছে অবশেষে 8 মাস শেষে, এবং তারা এখন মোটরসাইকেল দিয়ে সারা রাত ব্যাপী টহলের দায়িত্ব পেয়েছেন। তারা দায়িত্ব পেয়েছেন তাদের গোয়েন্দা কার্যক্রম শক্ত করার, যাতে তারা আওয়ামী লীগের মিছিলের মতো বড় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটবার আগেই সচেতন হয়ে পড়তে পারেন। এখন প্রশ্ন তো উঠতেই পারে যে আওয়ামী লীগের মিছিল কি তার মানে নিষিদ্ধ? আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। কাজেই পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে নিষিদ্ধ সংগঠনকে কোথাও সমবেত হতে দেখলে তারা সেই মিছিল বা সেই সমাবেশ প্রতিহত করবে। সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয়, তাহলে আওয়ামী লীগের মিছিল কি করে ডিএমপি ঠেকাবে? ডিএমপি বলেছে যে অনুমোদন ছাড়া যে কোনো রকম মিছিল সমাবেশ নিষিদ্ধ, কাজেই সেই ডিএমপি অ্যাক্টে তারা আওয়ামী লীগের কর্মীদের ধরবে। কিন্তু সমস্যা দাঁড়িয়েছে সারা দেশের জেলা, উপজেলায়, থানায়, ওয়ার্ডে আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল বের করছে, কিংবা ইত্তেফাক খবর দিচ্ছে গত এক সপ্তাহে শুধু ঢাকাতেই অন্তত অর্ধশত ঝটিকা মিছিল আওয়ামী লীগ বের করেছে এবং ক্রমাগত সেসব মিছিলে যোগদানকারী লোকের সংখ্যা বাড়ছে এবং মিছিল লম্বা সময় ধরে চলতে পারছে। এই ঘটনাগুলো ঘটনাস্থলে ঠেকানোর কোনো উপায় বের করতে পারছে না পুলিশ এবং তাতে ক্রমাগত রুষ্ট হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরেকজন আগেই প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ প্রথম আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেন যে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি এই শিরোনামে একটা ফেসবুক স্ট্যাটাস দেন। রাজনীতিতে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের নানান নতুন প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করি। একটা প্রজেক্ট রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট অ্যাসাইন্ড বাই ইন্ডিয়া, সেটা নিয়ে অনেক ঘটনা তিনি ঘটিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ ফাঁস করে দিয়েছেন, মাঝখানে হাসনাতের ভয়ে থেমে গিয়েছিলেন, পিনাকিদের ভয়ে থেমে গিয়েছেন, আবার নতুন প্রজেক্ট নিয়ে ওয়াকারুজ্জামান নাড়াচাড়া শুরু করে দিয়েছে। তার আরেকটা প্রজেক্ট হচ্ছে মিডিয়াকে পুরনো রূপে ফিরিয়ে আনা। মিডিয়া হাউসগুলোকে সেনাপ্রধানের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে তোমরা আগের রূপে ফিরে যাও এবং গিয়ে যাও। এখন হাতে নাতে প্রমাণ দেখাবো। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আই নো দ্যাট, জেনে শুনে বলছি, বাংলাদেশের প্রফেসর ইউনূসের প্রতিপক্ষ এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ক্ষমতার লড়াইটা মূলত তার সাথে চলছে। বিএনপি, আওয়ামী লীগ মূলত ওয়াকারুজ্জামানের বলয়, এরা সবাই মিলে ডক্টর ইউনূসকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূসের সাথে পারা সম্ভব হবে না। কেন পারা সম্ভব হবে না সেটা আলাদা আলোচনা। প্রফেসর ইউনূসের অনেক ভুল আছে, ভুলভাল ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ দেন, ভুলভাল উপদেষ্টা ব্যক্তিকে প্রতিমন্ত্রী বানান বা নানান পদে বসান, কিন্তু জনগণের শক্তির উপর কোনো শক্তি নেই। প্রফেসর ইউনূসকে চাইলে ওয়াকারুজ্জামান খেয়ে দিতে পারেন,
কিন্তু খেয়ে দিয়ে ওয়াকারুজ্জামান 5 মিনিটও টিকতে পারবে না, জনগণ তাকে খেয়ে দিবে, পিটিয়ে দিল্লি পাঠিয়ে দিবে। তো দর্শক, ওয়াকারুজ্জামান এখন রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পর্দার অন্তরালে নেপথ্যে ভূমিকা পালন করে। তার মধ্যে একটা দিক হচ্ছে মিডিয়াগুলোকে পুরনো রূপে ফিরিয়ে নেওয়া। মিডিয়াগুলোকে তার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে তোমরা আগের মতো রোল প্লে করো। মিডিয়া হাউসগুলোর অনেকের সাথে তার বৈঠক হয়। এবং এই যে নিয়োগ, আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানেন, ওয়াকারুজ্জামান নিয়োগ বাণিজ্য করছে। কোথায় কি নিয়োগ হবে, কোন সিটি কর্পোরেশন প্রশাসক বসানো হবে, এমনকি কোথায় কোন সচিব নিয়োগ হবে, এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ পদ, এগুলো নিয়োগটা সম্পন্ন করেন ওয়াকারুজ্জামান। তার লোকজন এগুলো দেখভাল করেন, লবিং করেন। তো এই মিডিয়া হাউসগুলোর সাথে নানান বৈঠক বা নানান ভাবে তাদেরকে পুরনো রূপে ফিরিয়ে আনা সুকৌশলে কাজ করে যাচ্ছেন এবং ভারত এখানে ভূমিকা পালন করছে। সেই পুরনো আওয়ামী দালাল মিডিয়াগুলো আগের রূপে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কালবেলা, সমকাল, নানান পত্রিকা, কিছু পত্রিকা চেঞ্জ হয়েছে, ভালো হয়েছে, যেমন যুগান্তর, তারা এখন জাতির বৃহত্তর সাথে রোল প্লে করছে। আর আগে যারা ছিল তারা তো আছে। ডিবিসি, 71 বা এই ধরনের মিডিয়াগুলো যখন যেভাবে সুযোগ পায় তখনই ছবল মারার চেষ্টা করে। প্রথম আলো, দিল্লি স্টাফ, এরা একদিনের জন্য পরিবর্তন হয়নি, এদের সুপ্রিমেসি এই জায়গায়, এরা এই সরকারের মধ্যে এদের শক্তিশালী স্টেক আছে। তো দর্শক, আপনি সপ্তাহখানেক যাবৎ মিডিয়ার রিপোর্টের ধরন যদি দেখেন, আওয়ামী লীগকে নর্মালাইজ করছে। আওয়ামী লীগ অন্য 10টা দলের মতো একটা দল, এভাবে মিডিয়াগুলো উপস্থাপন করছে। আওয়ামী লীগের দুঃখ দুর্দশা তুলে ধরছে। আওয়ামী লীগের প্রতি পাবলিক সিম্পেথি ক্রিয়েট করছে মিডিয়াগুলো, কালবেলা, সমকাল ইত্যাদি ইত্যাদি। এতদিন জামাত শিবির প্রশংসা করে, বিএনপির প্রশংসা করে একটা ছিল, ওরা জামাতের রিপোর্ট আর রিপোর্ট, মনে হয় যেন জামাত ছাড়া বাংলাদেশে কিছু নেই। এরা এখন আওয়ামী লীগকে নর্মালাইজ করছে। তো এই সাহসটা তারা কোথায় পেল? সেনাপ্রধান এই সাহস দিয়েছেন। অন্য কেউ মিডিয়াকে সাহস দেওয়ার সক্ষমতা রাখে না, ডক্টর ইউনূস সরকার বাদে, এক্সেপ্ট সেনাপ্রধান। এখন অন্য কেউ বলতে তো তারা তো আওয়ামী লীগ বিরোধী, কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করবে এরকম আছেন এই ওয়াকারুজ্জামান। তার সিগন্যালে মিডিয়াগুলো নড়ে চড়ে বসেছে। কিছু খবর খুব গুরুত্বের সাথে প্রচার করা হয়, মহান করা হয়, ডিগনিফাই করা হয়। যেমন শাহজাহান খানের একটা বিষয়, একজন মুক্তিযোদ্ধাকে হাত করানো অন্যায়, এটা অনেক বড় বড় মিডিয়া হাউস অলাও করে প্রচার করেছে। মানে এমন ভাব, শিরোনাম দেখলে মনে হয় শাহজাহান খান একজন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, তাকে হাত করানো হয়। যেমন আমির হোসেন আমু, তাকে যে হেলমেট পরানো হয়, হাত করানো হয়, এটা যে একজন বয়স্ক মুক্তিযোদ্ধা, 85 বছর বয়স্ক একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে এভাবে হাত করানো হয়, মানে এই যে আওয়ামী লীগের মানবাধিকারের পক্ষে কথা বলছে এবং তারা মনে হয় যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এরকম। অথচ এই মিডিয়াগুলো যদি 24-এর বিপ্লবের স্পিরিট ধারণ করত, তাহলে তাদেরকে কিভাবে রিপোর্ট করা উচিত ছিল? গণহত্যা মামলার আসামি শাহজাহান খানের ধৃষ্টতা। প্রথমে আমি জনাব তারেক রহমানকে, এমনকি দলটি যারা একদম প্রথম সারির নেতারা আছেন, নীতি নির্ধারক আছেন, তাদের প্রত্যেককেই ধন্যবাদ দেই। আমি মনে হয় যে এরকম ঘটনা খুব সহজে দেখি নাই, যে দীর্ঘ একটা সময় ছাত্রদল, ছাত্রলীগের হাতে কোণঠাসা ছিল। কলেজে মিছিল করার সুযোগ ছিল না, মিটিং করার সুযোগ ছিল না, কোন রকম প্রোগ্রাম সমাবেশ একটা পর্যায়ে কিন্তু আর সুযোগ সব বন্ধ হয়েছিল। এমনকি ছাত্রলীগ সেখানে যথেষ্ট নেগেটিভ ভূমিকা রেখেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। আবার সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপরেও বিএনপি তাদের প্রতিশোধের যে খেলা, ছাত্রদলের বিভিন্ন জায়গায় বিশেষ করে যারা অপকর্ম করছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন চলছে। তবে যারা নিরীহ ছাত্রলীগের কর্মী, বাট কোন রকম অন্যায় অপরাধ, তার বিরুদ্ধে মার্ডার কেস, মামলা কিছু নাই, তারই যখন ছাত্রদল নির্যাতন করছে, আর এর এগেনস্টে আমি কেন্দ্রীয় সভাপতিকেও ধন্যবাদ দেই যে পুরা ছাত্রদলের কমিটিটাকে বিলুপ্ত করে দিছে, তখন বুঝতে হবে দল থেকে একটা বার্তা আসতেছে। কোন বার্তা? যে ওই সন্ত্রাসী পানার দিন কিন্তু শেষ। গতকালকে রাত্রে একটা ভিডিও দিয়েছিলাম, ছাত্রলীগের একজন কর্মীকে অটো রিক্সার মধ্যে উল্টা করে হাতগুলা পিছে বাইদা, পিঠের উপর একটা জুতা দিয়া, ডিজে গান বাজাইয়া পুরো শহর ঘুরেছিল। নাটোরের ঘটনাটা খেয়াল আছে তো? সেই ঘটনায় পরবর্তী সময় সেনাবাহিনী কিন্তু এই বাচ্চা ছেলেটার বাড়িতে গেছে এবং এখানে অপরাধী অভিযুক্ত কারা তাদের ব্যাপারে তথ্য নিছে। তারপর আমরা দেখলাম যে দলটির বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল একটা দৃষ্টান্ত তারা তৈরি করেছে। তারা কি করেছে? নাটোরে ছাত্রলীগের কর্মীকে এই ন্যাক্কারজনক বর্বর নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের যে কমিটিটা আছে, পুরোটা কমিটিকে বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাতেই ঘটনাটা দৃষ্টিগোচর হওয়ার পর তারা তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে নাটোর জেলা শাখার অধীন নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটিটি বিলুপ্ত করা হলো।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দ্রুত সময়ের মধ্যে এই কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিটি গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো এখানে আমরা যে দৃশ্য দেখেছিলাম যে নাচর শহরের কানাইখালী মহল্লায় জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেনকে যে ঘটনা ঘটানো হয়েছে, এই ঘটনায় তার বাবা খায়রুল ইসলাম বাদী হয়ে জুবাইর সহ ছাত্রদলের 5 জন নেতাকর্মীর নামে সদর থানায় একটি মামলা করেছেন। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসলে দ্রুত ঘটনাটি তদন্ত করে এরপর কলেজ ছাত্রদলের কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। এখান থেকে শিক্ষণীয় কোনটা, যে দেখেন মানে যে কোনো একটা ফ্যামিলির পরিবারের বড় সন্তান বা বড় যারা গার্জিয়ান আছেন তারা কিন্তু চায় না পরিবারটা বদনাম হোক। যে জায়গাতে ঘটনা ঘটছে, যে জায়গাতে অন্যায় হয়েছে, যে জায়গাতে আমার উপর জুলুম হয়েছে, ভাই আইন আছে দেশে, আদালত আছে, পুলিশ আছে, মামলা দেন, তারে আপনারা পুলিশ দিয়ে অ্যারেস্ট করান, এভিডেন্স আদালত সাক্ষী প্রমাণ দিবে। কিন্তু আপনি একটা অটোরিকশা করে যখন এই দৃষ্টান্ত তৈরি করতেছেন, এটা আগামী দিনে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করে দেশের বিভিন্ন অবস্থা, বিশেষ করে ডক্টর ইউনূস যে সফরে গিয়েছেন কাতার সফরে, সেই সফরটা নিয়ে অনেক কথা হচ্ছে, তিনি কি করতেছেন, তার অনেক কার্যক্রম, অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে অনেক খারাপ চলতেছে, এইসব নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, দেশের এই অবস্থাগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? এইভাবে যে অনেক কিছু হচ্ছে দেশের মধ্যে, আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। অনেকেই কিন্তু দেশের মধ্যে দেশে বসে থেকেও শেখ হাসিনাকে চায়, আবার শেখ হাসিনাকে চায় নাও। আপনারা আপনাদের মন্তব্য আমি আবারও বলতেছি কমেন্ট বক্সে কিছু একটা লিখবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।